নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। ডাক্তার বলছেন আজ আমাদের যে বিশেষ আলোচ্য বিষয় তা হলো গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্ট পেন। জয়েন্ট পেন অধিকাংশ মানুষের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এই ব্যথাকে মূলত বয়সজনিত রোগ হিসেবেই দেখা হয়, তবে এই ব্যথা কিন্তু গম্ভীর বা সিরিয়াসও হতে পারে। জয়েন্টে ব্যথা রিউমেটয়েড আর্থ্রাইটিস এর একটি লক্ষণ হতে পারে। কি এই রোগ এবং এর কি কি দিক আছে, কিভাবে তা প্রতিরোধ করা যাবে তা নিয়েই আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, ডক্টর PS মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি। ডক্টর মহাপাত্র, আপনার কাছে যে প্রথম প্রশ্নটি জানতে চাইবো তা হলো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কি এবং এটি রেগুলার যে জয়েন্ট পেন বা ওয়্যার অ্যান্ড টিয়ার আর্থ্রাইটিসের থেকে ঠিক কতটা আলাদা? রিউমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের অটোইমিউন ডিজিজ। বেসিক্যালি এটাতে যেটা হয়, পেশেন্টের অনেকগুলি জয়েন্টে তার ব্যথা এবং ফোলা হয়, এবং ভবিষ্যতে এই জয়েন্টগুলি ডিফর্মিটি হয়, মানে বেঁকে যায়, এবং সেই কারণে আমাদের সঠিক সময়ে এর ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করাটা খুব জরুরি। আমরা যদি এটা দেরি করি তাহলে কিন্তু আমরা পরে ভালো করে ট্রিটমেন্ট করলেও এটা সম্পূর্ণভাবে ঠিক না হতে পারে। প্রশ্ন হলো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস তাহলে কীরকমভাবে আমরা বুঝবো? রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেটা হয়, এই জয়েন্টগুলো ফোলে এবং ব্যথা হয়, এবং সেটা কিন্তু রেস্টের পরেও হয়। অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে সে তো আমার হাঁটুর ব্যথাও হয় এবং আমি একটু হাঁটাচলা করলে, সিঁড়ি ভাঙলে তারপরেও আমার হাঁটুতে ব্যথা হয়, বা খুব বেশি কাজ করার পর আমার হাতে ব্যথা হয়, লেখার পর আমার হাতে ব্যথা হয়। তো এইরকম তো প্রাত্যহিক জীবনে আমাদের অনেক কারণেই জয়েন্টে ব্যথা হতে পারে। হ্যাঁ, এটা ঠিক কথা, প্রাত্যহিক বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। তাছাড়া কিছু অসুখ আছে যেগুলোকে আমরা মোর অফ ওয়্যার অ্যান্ড টিয়ার বলি, যদিও এ সম্বন্ধে কিছু সন্দেহ আছে, যেরকম অস্টিওআর্থ্রাইটিস। তো দেখা গেছে যে এই অস্টিওআর্থ্রাইটিস সাধারণত হয় যারা ওই জয়েন্টগুলো বেশি ব্যবহার করেন, যেরকম যারা অনেক হাঁটুর ওপরে প্রেশার দেন, সেটা আমাদের মাটিতে বসা, স্কোয়াটিং করা, সিঁড়ি ভাঙা, ইভেন খেলোয়াড়দের ক্ষেত্রে তাদের হাঁটুর প্রবলেম বেশি হয়, যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। দুটো অসুখের মধ্যে মূল তফাৎটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু ব্যথাটা হয় রেস্টের পরে বেশি, অথবা এটাকে বলা হয় আর্লি মর্নিং স্টিফনেস। মানে ব্যাপারটা হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে উনি দেখবেন যে উনি ওনার জয়েন্টগুলোকে খুব একটা মুভ করতে পারছেন না, ফুলে আছে, ব্যথা হচ্ছে। একটু একটু করে 1 ঘন্টা 2 ঘন্টা পরে উনি লক্ষ্য করলেন যে হ্যাঁ, একটু বেটার, পুরোটা অবশ্যই কমে না। এইটাকে বলা হয় ইনফ্লামেটরি পেইন, মানে হলো যে এদের জয়েন্টের ভেতরে একটা প্রদাহ চলছে। অস্টিওআর্থ্রাইটিসে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়, সেখানে রেস্টে তারা মোটামুটি ভালো থাকেন। হ্যাঁ, অনেকক্ষণ রেস্টের পরে তাদের একটা ব্যথা হতে পারে, কিন্তু সেটা দেখা যাবে 10-15 মিনিটের মধ্যেই কমে আসে। তো এই হচ্ছে মূল তফাৎ এই দুটো অসুখের মধ্যে। ইভেন যেগুলো প্রাত্যহিক কারণে আমাদের বিভিন্ন রকম ব্যথা হয়, এই যে কাঁধে ব্যথা, একটা ফ্রোজেন শোল্ডার, বা হাতে একটা কার্পাল টানেল, তো এই জাতীয় অসুখগুলোতেও ব্যথা হয় এবং সেগুলো কিন্তু অ্যাক্টিভিটিসের পরে বেশি হয়। দ্বিতীয় যেটা আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে পরবর্তীকালে কি হয়। পরবর্তীকালে দেখা যায় যে এই জয়েন্টগুলো বেঁকে যায়। ওই অবস্থায় ডায়াগনোসিস করা হয়তো একজন ডাক্তারের পক্ষে খুব একটা অসুবিধে নয়, এবং একদম টার্মিনাল অবস্থাতে হয়তো পেশেন্ট নিজেও বুঝতে পারবেন যে এটা অনেক দূর হয়ে গেছে। আমাদের দরকার হচ্ছে খুব তাড়াতাড়ি এই অসুখটা নির্ধারণ করা। ডক্টর মহাপাত্র, সাধারণত কোন বয়সে মানুষ রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন? কোন বয়সে হয়? এমনিতে যে কোনো অটোইমিউন ডিজিজ তো প্রায় সব বয়সেই আছে, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন বয়সে। রিউমাটয়েড কিন্তু দেখা যায় আমাদের মোটামুটি 40 থেকে 60 এই যে সময়টা, বা তারপরেও এই সময়টাতে বেশি হয়। দেখা গেছে ভারতবর্ষের মানুষজনের মধ্যে রিউমাটয়েড একটু আগে প্রেজেন্ট করে। আমরা কিন্তু আমাদের বিভিন্ন ক্লিনিকে যেটা দেখে থাকি 30-40, ইভেন তার নিচেও রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা পেয়ে থাকি। আমার পরের প্রশ্ন থাকবে আপনাকে, যে এই বর্তমানে রিউমাটয়েড আর্থ্রাইটিস ঠিক কতটা কমন এবং এর প্রকোপ কি ক্রমশই বাড়ছে? এ সম্বন্ধে খুব পরিষ্কারভাবে না বলা গেলেও যেটা বলতে পারি সেটা হলো যে ডায়াগনোসিসটা ইদানিংকালে অনেক ভালোভাবে করা হয়। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আগে ছিলেন বা এখনও আছেন, তাদের কারো কারো হয়তো এই ধরনের অসুখ আছে, তিনি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন অ্যাজ পার্ট অফ লাইফ, যে হ্যাঁ এরকম একটা হয়েছে, কিছু আয়ুর্বেদিক বা কিছু টোটকা
বা হোমিওপ্যাথি এই করে চলছেন, তার কোনোদিন কোনো ডায়াগনোসিস হয়নি। তো এইটাই মূল কারণ। এখন ডায়াগনোসিস ভালোভাবে হওয়ার ফলে সেটা কেন হচ্ছে, সেটা মূলত তিনটে কারণে হচ্ছে। একটা হচ্ছে যে এই সম্বন্ধে অ্যাওয়ারনেস মানুষজনের মধ্যে অনেকটা বেড়েছে। তারা এখন চান না যে পরে একটা কষ্ট বা ডিফর্মিটি নিয়ে আসবেন, তারা অনেক তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে আসেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে ডাক্তারবাবুদের মধ্যে এটার অ্যাওয়ারনেস বেড়েছে। এই যে সাবজেক্টটা রিউমাটোলজি অ্যাজ এ হোল, এইটা সম্বন্ধে আজ থেকে 20 বছর আগে ধারণা খুবই খারাপ ছিল এবং স্পেশালিস্টের সংখ্যাও হাতে গোনা, নগণ্য ছিল। পড়ানো বিভিন্ন জায়গায় হতো যেটা, সেটাও খুব কম। ফলে এখন এই অ্যাওয়ারনেসটা ফিজিশিয়ান লেভেলেও খুব বেড়েছে এবং আমরা সবাই চেষ্টা করছি সেটাকে আরও বাড়ানোর। 3 নম্বর যে কারণটা, সেটা হলো যে ডায়াগনোসিসের মোডালিটি। মানে কি, মানে টেস্ট। আগে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর বলে একটি টেস্ট জানতাম, এখন তার সাথে আমরা আরও বেশ কয়েকটি টেস্ট জানি। এমনকি জয়েন্টের আলট্রাসোনোগ্রাফি, আরও বিভিন্ন যে রক্ত পরীক্ষা, অ্যান্টিসিসিপি ইত্যাদি, এইগুলো করে কিন্তু এখন অনেক তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়। আমরা যদি একদম সায়েন্টিফিক্যালি দেখি, আজ থেকে এরকম 20-30 বছর আগে তখন ডায়াগনোসিসে বলা হতো, আমাদের বইতেই লেখা থাকতো যে হাতে হয়েছে, দুদিকে হয়েছে এবং তাদের জয়েন্টের ডিফর্মিটি হয়েছে আর রিউমাটয়েড ফ্যাক্টর আছে, অথবা তাদের এক্সরেতে কোনো চেঞ্জ আছে। আমরা কিন্তু এখন জেনেছি যে এক্সরেতে এই পরিবর্তন আসতে অনেকটা সময় লাগে। ফলে এখন যে আমরা যেভাবে আমরা ডায়াগনোসিস করি, তাতে কিন্তু অনেক সফিস্টিকেটেড টেকনিক ইউজ করা হয়, অনেক ভালো ল্যাবরেটরি টেস্ট ইউজ করা হয় এবং আমাদের অ্যাওয়ারনেস বেশি হওয়ার জন্য আমরা চাই বিফোর এনি ডিফর্মিটি, মানে কোনো ডিফর্মিটি বা বেঁকে যাওয়ার আগে আমরা যেন ডায়াগনোসিস করতে পারি। এবং তার থেকেও যেটা জরুরি কথা, এটা মাথায় রাখতে হবে, রিউমাটয়েড কিন্তু শুধু জয়েন্টের অসুখ নয়, রিউমাটয়েড কিন্তু লাংস, হার্ট, চোখ, এইসব জায়গাকেও অ্যাফেক্ট করতে পারে। সেই কারণে এটা আর্লি ডায়াগনোসিস করাটা খুব জরুরি। এবার আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি। ডক্টর চট্টোপাধ্যায়, আপনার কাছে আমার যে প্রথম প্রশ্ন থাকবে তা হলো, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রধান কারণগুলি মূলত কি কি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা জয়েন্টগুলিকে কেন আক্রমণ করে থাকে? রুমেটয়েড আর্থ্রাইটিসের কারণ যদি আমরা খুঁজতে যাই, তাহলে তার পিছনে যে জিনিসটা মেন রোল প্লে করে তার নাম হচ্ছে অটোইমিউন ডিজিজ, অটোইমিউন কারণ আর কি। অটোইমিউন জিনিসটা আপনারা অলরেডি শুনেছেন বা বুঝেছেন। এক্ষেত্রে অটোইমিউন এই ফেনোমেনাটা অনেকগুলো জিনিসের মেলবন্ধনে তৈরি হয়। তার একটা জেনেটিক রিস্ক ফ্যাক্টর থাকতে হয়, কিছু কিছু জিন থাকে যে জিনগুলো এমন কিছু প্রোটিন তৈরি করে যেগুলো বডি ঠিক মতন রেকগনাইজ করতে পারে না, চিনতে পারে না, যার জন্য বডি সেগুলোকে অ্যাটাক করে, যেটা হচ্ছে অটো ইমিউনিটির মূল কথা। এই অ্যাটাক করার পিছনে যেমন জেনেটিক রোল আছে, তার সাথে নন জেনেটিক অনেক রকম ফ্যাক্টর আছে। বিভিন্ন ধরনের হরমোনাল ফ্যাক্টর আছে, যে হরমোনাল ফ্যাক্টরগুলো ওই ধরনের প্রোটিনগুলো তৈরি করতে বেশি সাহায্য করে, যার ফলে সেই মানুষটি এই ধরনের অটোইমিউন ডিজিজে প্রোন হয়। এবং এটা ছাড়া বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে এনভায়রনমেন্টাল পলিউশন, যারা স্মোকিং বেশি করেন, এইগুলোকে দেখা গেছে যে অটোইমিউন ডিজিজের কারণ হিসাবে বিভিন্ন অসুখের, স্পেশালি রুমেটয়েডের ক্ষেত্রে স্মোকিং একটা ভীষণ স্ট্রংলি কারণ হিসাবে দেখা যায়। যারা স্মোক বেশি করেন তাদের রুমেটয়েড আর্থ্রাইটিস হওয়ার রিস্ক অনেক বেশি থাকে। সো অটোইমিউন ডিজিজ মাল্টিফ্যাক্টারাল, মানে অনেকগুলো কারণ মিলে জিনিসটা তৈরি হচ্ছে। জেনেটিক ফ্যাক্টর থাকছে, নন জেনেটিক ফ্যাক্টরের মধ্যে বিভিন্ন হরমোনাল ব্যাপার থাকছে এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকছে। সেখানের মধ্যে পলিউশন থেকে শুরু করে স্ট্রেস থেকে শুরু করে স্মোকিং, সবই এতে ইনভলভ থাকছে। পরের প্রশ্ন আপনার কাছে, যে প্রশ্নটি জানতে চাইবো, কাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা বেশি, পুরুষ না মহিলাদের, এবং কেন? কাদের বেশি হয় ব্যাপারটা যদি মানে এক হচ্ছে বয়স, মানে কোন বয়সে বেশি হয়, আরেকটা হচ্ছে পুরুষ বা মহিলা কাদের বেশি হয়। প্রথমে বুঝতে হবে যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, এটা কিন্তু যে কারুর হতে পারে, মানে একটা বাচ্চারও রিউমাটয়েড হতে পারে, বয়স্ক মানুষেরও রিউমাটয়েড হতে পারে। তো হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই, কিন্তু মূলত যে বয়সটাতে বেশি দেখা যায় এই 40s 50s, এই বয়সটাতে মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর পুরুষ বা মহিলার যদি ভেদ বলেন, তাহলে মহিলারা কিন্তু অনেক বেশি প্রোন সমস্ত রকম অটোইমিউন ডিজিজে, এবং রিউমাটয়েডও তার এক্সেপশন নয়। রিউমাটয়েডের ক্ষেত্রেও প্রায় 3:1 পুরুষ এবং মহিলা এবং পুরুষে রিউমাটয়েড হওয়ার রিস্ক বেশি। তাহলে জেন্ডার হিসেবে বললে মহিলাদের হওয়ার রিস্ক অনেক বেশি,
এবং লেট 40s থেকে এই এজটাতে পিক মানে সব থেকে বেশি হতে পারে, কিন্তু একদম শিশু থেকে একদম বৃদ্ধা যে কারোরই এই ধরনের রুমাটয়েডে আক্রান্ত হতে পারে। ডক্টর চট্টোপাধ্যায়, রিউমাটয়েড আর্থারাইটিসে ফ্যামিলি হিস্টরি বা জেনেটিক্সের ভূমিকা ঠিক কতটা? ডেফিনেটলি যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে জেনেটিক্স এবং ফ্যামিলি হিস্ট্রির কথা ন্যাচারালি চলে আসছে, যেহেতু জিনের একটা রোল প্লে করছে। কিন্তু এটা খুব সামান্য জিনিস বুঝতে হবে, এটা কিন্তু জেনেটিক অসুখ নয়। মানে অনেকে জিজ্ঞেস করেন এটা জেনেটিক অসুখ কিনা। জেনেটিক অসুখ বলতে আমরা সেই অসুখগুলোকে বুঝি যেখানে একটা জিন রেসপন্সিবল, না ওই জিনটা খারাপ হয়ে গেলে অসুখটা তৈরি হবে। যেরকম আমরা থ্যালাসেমিয়া জানি যে থ্যালাসেমিয়ার একটা জিন আছে, সেই জিনটা খারাপ হলে তাহলে অসুখটা হবেই। এখানে জিন একটা রোল প্লে করে, সেখানে যেটা আমরা আগের আলোচনাটাই বললাম যে জিন, তার সাথে হরমোন, তার সাথে এনভায়রনমেন্ট সব মিলিয়ে অসুখটা তৈরি হয়। তাহলে ফ্যামিলিতে যদি কারোর থাকে তো জেনেটিক রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওই জিনগুলো যদি যাদের থাকছে, বিভিন্ন এই ছেলে বলে মানুষের দেহে বিভিন্ন জেনেটিক্স থাকে, জিন থাকে, যেই জিনগুলো কিছু কিছু স্পেসিফিক এই ছেলে ক্যারি করলে তাদের রিউমাটয়েড হওয়ার রিস্ক বেশি হয়। তো ফ্যামিলিতে কারোর থাকলে, মানে একটা ফ্যামিলিতে যাদের অলরেডি নোন কোনো রকম রিউমাটয়েড বলে নয় কিন্তু যে কোনো রকম অটোইমিউন ডিজিজ আছে, তাদের কিন্তু নেক্সট জেনারেশনে যে বাড়িতে অটোইমিউন ডিজিজ নেই তাদের থেকে এই বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ হওয়ার রিস্ক অনেক বেশি। এটাও বুঝতে হবে যে বাড়িতে ধরুন মায়ের রিউমাটয়েড আছে, নট নেসেসারি ছেলের রিউমাটয়েডই হবে, তার যে কোনো একটা অটোইমিউন ডিজিজ হওয়ার রিস্ক কিন্তু ওভারঅল অটোইমিউন ডিজিজ হওয়ার রিস্ক অন্যদের থেকে বেশি। আরো একটি বিষয় জানতে চাইব, বর্তমানের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে লং টার্ম বা দীর্ঘমেয়াদী চিকিৎসা কি কি হতে পারে? এই জায়গাটা আমাদের ভীষণ এনকারেজিং। মানে আমরা যখন রিউমাটয়েড দেখতে শুরু করি তখন রিউমাটয়েড মানেই ছিল প্রত্যেকের হাত বেঁকে যাবে। প্রত্যেকটি রিউমাটয়েড আর্থ্রাইটিসে যারা ভুগতেন প্রত্যেকটি মানুষের হাত বেঁকে যেত একটা সার্টেন টাইমের পরে। কিন্তু আজকের দিনে যে ধরনের ওষুধপত্র পাওয়া যায়, যেগুলোকে আমরা এক কথাই বলি ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগস, ডিমার্স বলে, তার বিভিন্ন প্রকারভেদ আছে। ডিমার্স একদম সাধারণ ডিমার্স আছে, বায়োলজিক্যাল ডিমার্স আছে, সব মিলিয়ে এখনকার দিনে যে ধরনের ওষুধপত্র অ্যাভেলেবেল আছে তাতে একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যাবে এবং কোনো পেন ছাড়া। কারণ এই ওষুধগুলো এতটাই পোটেন্ট, তারা অসুখগুলোকে এত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে, সেক্ষেত্রে কোনো রকম কোনো ড্যামেজ দেখতে পাওয়া যায় না। আমরা পুরোনো দিনে যে রিউমাটয়েড দেখতে পেতাম হাত বেঁকে যেত, সেগুলো অ্যাকচুয়ালি একটা ড্যামেজের রিফ্লেকশন থাকতো। কিন্তু অসুখ যদি কন্ট্রোল থাকে তাহলে কোনো রকম ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক সাধারণ কথায় যদি বলি, যেরকমভাবে কোথাও একটা আগুন লাগলে জায়গাটা পুড়ে যেতে পারে, সে পুড়ে গেলে যেমন জল ঢেলে সেটাকে রিভার্স করানো যায় না, সেরকমভাবেই এই অটোইমিউন ডিজিজগুলো বডিতে একটা ইনফ্লামেশন চলে, সেই ইনফ্লামেশনটা আমরা যত তাড়াতাড়ি নিভিয়ে দিতে পারবো তত সেই জায়গার ড্যামেজটা কম হবে। সেই জন্য খুব আর্লি ডায়াগনোসিসটা ভীষণ জরুরি, সেই সচেতনতাটা জরুরি, আর্লি ট্রিটমেন্ট শুরু করাটা জরুরি। যদি আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট হয় তাহলে অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করতে পারা যাবে আজকের দিনে। এবার আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রশ্মি রুংটা, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি। ডক্টর রুংটা, আপনার কাছে যে প্রথম বিষয়টি জানতে চাইব এই রোগের ক্ষেত্রে, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণগুলি কি কি যা মানুষ প্রায়শই উপেক্ষা করে থাকে? তো রুমেটয়েড আর্থ্রাইটিসের প্রথমের দিকে জয়েন্টসের ছোট ছোট গাঁঠে ব্যথা হতে পারে। তো ইউজুয়ালি আঙ্গুলের ছোট গাঁটগুলো আর এই নাকলগুলো বা কবজিগুলো এইগুলোতে ব্যথা হতে পারে। তো প্রথমের দিকে আর্লিয়েস্ট সাইনে এই জয়েন্টগুলোতে ব্যথা, স্পেশালি আর্লি মর্নিংয়ে, সকালে ঘুম থেকে ওঠার পর মুঠো করতে অসুবিধা হয়, এই জয়েন্টগুলো একটু ফুলে থাকতে পারে। তো এইগুলো নিয়ে ইউজুয়ালি রুমেটয়েড আর্থ্রাইটিস প্রেজেন্ট করে। একটু কম পার্সেন্টেজ পেশেন্টসদের রুমেটয়েড আর্থ্রাইটিস জয়েন্টস থেকে না শুরু হয়ে লাংস বা চোখে শুরু হতে পারে। তো শুকনো কাশি হওয়াটা, একটু শ্বাসকষ্ট হতে পারে, মানে গাঁটগুলো না এফেক্ট করে, চোখ লাল হওয়াটা বা চোখ শুকনো হওয়াটা, মুখ শুকনো হওয়াটা, এই জিনিসগুলো রুমেটয়েড আর্থ্রাইটিসের প্রথমের দিকে হতে পারে।
ডক্টর রুংটা আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে তার অন্যান্য ধরনের আর্থ্রাইটিসের থেকে জয়েন্টে কিভাবে তা প্রভাব ফেলে? রুমেটয়েড আর্থ্রাইটিসে হাতের জয়েন্টস গুলো মোস্ট কমনলি ইনভলভ হয়, তো হাতের কবজি বা আঙ্গুলের গাঁটগুলো ইনভলভ হয়। যে অন্য রকমের আর্থ্রাইটিসগুলো হয়, যেরকম অস্টিও আর্থ্রাইটিস যদি আমরা ধরি, অস্টিও আর্থ্রাইটিস ইউজুয়ালি ওল্ডার পপুলেশনে হয়, বয়স্ক পপুলেশনে হয়, আর মোস্টলি হাঁটু দিয়ে ওটা শুরু হয়, হাঁটুর ব্যথা বা হিপসে খুঁচকিতে ব্যথা হয়। আর যদি আর অন্য আর্থ্রাইটিসগুলো ধরি, যেরকম স্পন্ডাইলো আর্থ্রাইটিস, ওটা ইউজুয়ালি ইয়াঙ্গার এজ ছেলেদের হয়, 20 to 40 ইয়ার্স অফ এজে শুরু হয় এগুলো। আর কোমরে ব্যথা নিয়ে ওরা প্রেজেন্ট করে, যে কোমরে ব্যথা হচ্ছে, রাত্রিবেলায় পাশ ফিরতে অসুবিধা হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর বেড থেকে নামতে গেলে অসুবিধা হচ্ছে। তো রুমেটয়েড আর্থ্রাইটিস কিন্তু ইউজুয়ালি মহিলাদের বেশি হয়, আর হাতের গাঁটগুলো বেশিরভাগ এফেক্ট করে। তো এইভাবে আমরা অন্য আর্থ্রাইটিস থেকে ডিফারেন্সিয়েট করতে পারি রুমেটয়েড আর্থ্রাইটিসকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিভাবে নির্ণয় করা হয় ডক্টর রুংটা, এবং কেন প্রাথমিক রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ? তো আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস কিভাবে ডায়াগনোস করি? রুমেটয়েড আর্থ্রাইটিস একটা অনেক ক্ষেত্রে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়, মানে যদি একটা পেশেন্টের টিপিক্যাল প্রেজেন্টেশন হয়, হাতের গাঁটগুলো, কবজিগুলো, কনুই, এগুলোতে একটা ইয়াং এজ ফিমেলে যদি এই সিমটমসগুলো নিয়ে আসে, তাহলে আমরা ক্লিনিক্যালি মানে ভাবতে পারি যে রুমেটয়েড আর্থ্রাইটিস আছে। কিন্তু ওটা কনফার্ম করার জন্য কয়েকটা ল্যাব রিপোর্টস আমরা করাই, মোস্ট কমনলি রুমেটয়েড ফ্যাক্টর বা অ্যান্টি-সিসিপি, ইএসআর, সিআরপি, এইগুলো দিয়ে আমরা যে ক্লিনিক্যাল সাসপিশন আছে সেটাকে কনফার্ম করতে পারি যে রুমেটয়েড আর্থ্রাইটিস আদৌ আছে কি না। অনেক ক্ষেত্রে, অ্যারাউন্ড 20% ক্ষেত্রে কিন্তু এই রুমেটয়েড ফ্যাক্টর আর অ্যান্টি-সিসিপি নেগেটিভ থাকতে পারে, কিন্তু তার মানে সেটা নয় যে পেশেন্টের রুমেটয়েড আর্থ্রাইটিস নেই। 20% কেসেসে পেশেন্ট সিরো নেগেটিভ থাকতে পারে, মানে রুমেটয়েড ফ্যাক্টর অ্যান্টি-সিসিপি নর্মাল থাকা কালেও রুমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে। ডক্টর রুংটা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যদি চিকিৎসা না করা হয় তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে ঠিক কতটা প্রভাব ফেলবে? তো যদি আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস কে আনট্রিটেড ছেড়ে দিই, মানে যদি আমরা ট্রিটমেন্ট না করি, তাহলে মানে একটা পেশেন্টের কি কি প্রবলেম হতে পারে? তো তাদের যেই গাঁটগুলো ইনভলভড আছে সেইগুলো ফুলে যেতে পারে, তাতে ব্যথা হবে, তো ওই গাঁটগুলো পেশেন্ট ইউজ করতে পারবে না। তো যদি হাঁটুতে অসুবিধা আছে তো হাঁটতে গেলে অসুবিধা হবে, গোড়ালিতে অসুবিধা হলে গোড়ালি মানে পেশেন্টটা হাঁটতে পারবে না। হাতের জয়েন্টগুলো যখন ইনভলভড হয় তখন সব থেকে বেশি প্রবলেম মানে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস করতে হয়, মানে যে পেশেন্ট নিজে ড্রেসটা বাটন করতে পারবে না, পরতে পারবে না, রান্না করতে পারবে না, সিম্পল একটা জুতো পরা এটা সেটা করতে পারবে না। আর যদি আমরা জয়েন্টের বাইরে দেখি, তাহলে যদি আনট্রিটেড আমরা ছেড়ে দিই রুমেটয়েড আর্থ্রাইটিসকে, তাহলে ফুসফুসে প্রবলেমস হতে পারে, লাংসে প্রবলেম হতে পারে, তো মানে পরিবর্তকালে কাশি, শ্বাসকষ্ট এগুলো হতে পারে, চোখে অসুবিধা হতে পারে, চোখ শুকনো হয়ে যেতে পারে, মুখটা শুকনো হয়ে যেতে পারে। আনট্রিটেড ছাড়লে কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়ে, তো যদি আমরা অনেক বছর রুমেটয়েড আর্থ্রাইটিসকে ট্রিট না করি তাহলে হার্ট অ্যাটাক হওয়ার চান্সেসগুলো বেড়ে যায়। তো এইসব জিনিস মানে জয়েন্ট ছাড়া আমরা অন্য অর্গানেও এফেক্ট দেখতে পারি, আর জয়েন্টে তো এফেক্ট হবেই যদি আমরা রুমেটয়েড আর্থ্রাইটিস আনট্রিটেড রাখি। আর এখন আমরা কথা বলে নেব ডক্টর পার্থজিৎ দাসের সঙ্গে, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি। ডক্টর দাস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি কমাতে হলে মানুষের ঠিক কি কি জিনিস এড়িয়ে চলা উচিত বলে মনে করেন আপনি? আজকে আমাদের আলোচ্য বিষয়, যখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডায়াগনোসিস হয়ে গেল, তারপরে আমরা কিভাবে অসুখটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এবার বেশ কিছু পদ্ধতি আছে যেভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে ওষুধের দ্বারা, আর একটা হচ্ছে অনেক রকম লাইফস্টাইল চেঞ্জেস। এবার আমাদের বেশ কিছু বদভ্যাস আস্তে আস্তে ডেভেলপ করে, যেমন স্মোকিংটা একদমই চলবে না। যারা স্মোক করে তাদের কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রোগ্রেশনটা মানে অসুখটা বেড়ে যায় তাড়াতাড়ি, এবং ওষুধের এফেক্টটাও কিন্তু কম হয়। নেক্সট হচ্ছে মদ্যপানটা কিন্তু খুব সীমিত হারে করতে হয়,
কারণ আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের বেশ কিছু ওষুধ চলে যেটা লিভারে মেটাবলাইজড হয়। এবার যখন তারা মদ্যপান করেন বেশি পরিমাণে, তখন কিন্তু লিভার খারাপ হওয়া বা লিভারে অ্যাফেক্ট করার চান্স থাকে। এবার হচ্ছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, একটা হচ্ছে ওজনটা কমানো, মানে ওয়েট কন্ট্রোল করা। কেন দরকার? কারণ আমাদের বডিতে যে ফ্যাট সেলসগুলো আছে তার থেকে প্রচুর ইনফ্ল্যামেটরি কেমিক্যালস, মানে খারাপ কেমিক্যালস তৈরি হয়, যেটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। প্রচুর স্টাডিজ আছে, রিসার্চ আছে, যাতে দেখা গেছে যাদের ওজনটা বেশি সেই পেশেন্টদের কিন্তু একই ওষুধে এফেক্টটা অনেকটাই কম দেখা গেছে। ডায়েট, ব্যায়াম অথবা স্ট্রেস ম্যানেজমেন্ট কি রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ডক্টর দাস? এবার হচ্ছে পেশেন্ট অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করেন আমরা কি খাবো, মানে খাবারের দ্বারা কিভাবে আর্থ্রাইটিসটা নিয়ন্ত্রণ করা যায়। এবার মেডিকেল রিসার্চে যা দেখা গেছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু সেরকম কোনো খাবারের রেস্ট্রিকশনস কিছু নেই। অনেক ক্ষেত্রেই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট, প্রচুর বিদেশে পাবলিকেশনস বেরোচ্ছে, কেউ বলছে হলদি খান, কেউ বলছেন কি বলে রসুন খান, কেউ বলছেন আদা খান, কিন্তু এগুলো কিন্তু খুব সফট এভিডেন্স, খুব স্ট্রং এভিডেন্স নেই যে কোনো খাবার খেলে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা সেরে যেতে পারে। তবে হ্যাঁ, আমরা যেটা অ্যাডভাইস করি একটা কমন ব্যালেন্স ডায়েট, মানে সুষম খাদ্য, তাতে প্রপোর্শন অফ প্রোটিনস থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, মিনারেলস থাকবে, ভিটামিনস থাকবে, এই সব কটা ইনগ্রেডিয়েন্টই আমাদের দরকার। এবং একজন কোনো ডায়েট প্ল্যানারকে দিয়ে সেই যে খাবার অ্যাডভাইস করবে সেটা ঠিকমতো খেতে পারলেই ভালো। শুদ্ধ কথায় একদম নর্মাল হেলদি খাবার, খুব বেশি তেল ঘি মাখন না খেতে পারলেই ভালো। এই একটা লাইফস্টাইল মেনটেন করতে পারলেই অনেকটাই ভালো থাকবেন। আর একটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। এই যখনই আমরা খুব স্ট্রেসড হয়ে যাই, হয়তো পরীক্ষার আগে দেখা যাচ্ছে বাতের প্রকোপ বাড়ছে, যাদের হয়তো চোখের ইউভিআইটিস, তাদের ইউভিআইটিস হওয়ার চান্স বেড়ে যায়। এবার এই স্ট্রেস বাড়লে এই ইমিউন সিস্টেমটা কোনোভাবে একটু চেঞ্জ হয়, তাতে বাতের প্রকোপ বাড়ার চান্স থাকে। তার জন্য এই মেডিটেশন, যোগা, এই সবগুলো প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো। আর একটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ। এটা অনেক রকম এক্সারসাইজ আছে, যেমন অ্যারোবিক এক্সারসাইজ, তার মানে সুইমিং, সাইক্লিং, রানিং, জগিং। সিম্পলি হাঁটাটাও একটা ভালো এক্সারসাইজ, এতে অ্যারোবিক ফিটনেসটা বাড়ে, কার্ডিয়াক ফিটনেসটাও ইমপ্রুভ করে। শুধু সেটা করলেও হবে না, একটু মাসেল স্ট্রেংথেনিং, মানে যেসব আইসোমেট্রিক এক্সারসাইজে মাসেলের স্ট্রেংথগুলো বাড়ে সেটাও করতে পারলে ভালো। এছাড়া ব্রিদিং এক্সারসাইজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট অনেক সময় লাংসকে অ্যাফেক্ট করে, যেটাকে আইএলডি বলা হয়, এবং সেই সব আইএলডি পেশেন্টদের ব্রিদিং এক্সারসাইজ বা এমনি নর্মাল পেশেন্টদেরও ব্রিদিং এক্সারসাইজ, সিম্পলি প্রাণায়াম, এগুলো করতে পারলেও কিন্তু ভালো। এছাড়াও যারা বয়স্ক পেশেন্ট, যাদের হয়তো মাসেল উইক হয়ে যাচ্ছে, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আছে, তাদের জন্য ব্যালেন্স ট্রেনিং এক্সারসাইজটাও করতে হবে। মানে বিভিন্ন রকম ওবেল বোর্ড এক্সারসাইজ আছে, এক পায়ে দাঁড়িয়ে বা হিলে দাঁড়িয়ে যে ব্যালেন্স ট্রেনিংগুলো, এটা আপনার যে ফিজিওথেরাপিস্ট তার সাথে একবার কথা বলে এগুলো প্র্যাকটিস করতে পারলে ভালো। হ্যাঁ, এই WHO রেকমেন্ডেশন অনুযায়ী যদি আপনি অ্যারোবিক এক্সারসাইজটা, মানে হাঁটা, রেগুলার হাঁটা, ব্রিস্ক ওয়াকিং, এটা অ্যাটলিস্ট 30 মিনিট সপ্তাহে 5 থেকে 6 দিন করতে পারেন, তার সাথে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন সপ্তাহে একটু রেজিস্ট্যান্স ট্রেনিং, মানে যেটা ওই মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এইটা করতে পারেন, তাহলে কিন্তু এইসব পেশেন্টদের আউটকাম ভালো থাকে। তাতে কি হয়, মানে অ্যারোবিক ফিটনেসও বাড়ছে, জয়েন্ট কন্ট্রোলও বেটার থাকে। একটা জিনিস হচ্ছে, যখন রিউমাটয়েড আর্থ্রাইটিসটা খুব বেড়ে যায়, মানে জয়েন্টগুলো ফুলে থাকে, তখন একটু অ্যাভয়েড, খুব স্ট্রেনিউয়াস এক্সারসাইজটা না করতে পারলেই ভালো, কারণ করলে তখন ব্যথা ফোলা বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। আর একটা হচ্ছে মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, তাতে একটু ওয়েট নিয়ে এক্সারসাইজ করতে পারেন, বা ওই ব্যান্ড বা অনেক রকম থেরাপিজ আছে, সেগুলো কোনো ফিজিওথেরাপিস্টের কাছ থেকে একবার দেখে নিয়ে তারপর সেগুলো জেনে বুঝে সুপারভাইজ এক্সারসাইজ করাটাই বেটার। রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের একটা আইএলডি বলে একটা অসুখ হয়, যাতে লাংসটা একটু এফেক্ট করে, তাদের ক্ষেত্রে ব্রিদিংটাও দরকার, প্লাস এমনি যে কোনো আর্থ্রাইটিস পেশেন্টদেরও ব্রিদিং এক্সারসাইজ করাটা দরকার। বয়স্ক পেশেন্ট যাদের রিউমাটয়েডের সাথে একটু হাঁটুর ব্যথা হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস আছে, তাদেরও কিন্তু এই ব্যালেন্স ট্রেনিং এক্সারসাইজগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ পড়ে যাওয়ার প্রবণতা থাকে। আর যদি অস্টিওপোরোসিস পেশেন্ট থাকে, সঙ্গে অস্টিওপোরোসিস থাকে,
তাহলে ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স আছে। ওভারঅল সব রকম এক্সারসাইজ মিলিয়ে মিশিয়ে করতে হবে। WHO কিছু রেকমেন্ডেশন আছে, যেমন আপনি এরোবিক এক্সারসাইজ মানে সিম্পলি ব্রিস্ক ওয়াকিং যেটা, এটা যদি আপনি 30 মিনিট সপ্তাহে 5 থেকে 6 দিন করেন, বা মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ যেটা সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন করেন, তাহলে কিন্তু এইসব অ্যারোবিক ফিটনেস বা এক্সারসাইজের জন্য যে পজিটিভ এফেক্টগুলো হয় সেটা পেশেন্টরা ভালোভাবেই বুঝতে পারে। আমাদের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্টের ব্যথার থেকেও কিন্তু বেশি কিছু, এবং এর প্রাথমিক রোগ নির্ণয় এবং অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ থাকতে পারেন। যদি জয়েন্টে ব্যথা থাকে তা উপেক্ষা করবেন না, একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।